সবাইকে স্বাগত জানাচ্ছি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে। ইয়েস, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ওডিআই ম্যাচটা চলছে এবং সেই ওডিআই ম্যাচের ধারাভাষ্য নিয়ে আমি এবং আহমেদ বিন পারভেজ থাকছি আজকে বাংলাদেশ বেতারে। এবং প্রথম ইনিংসটা শেষ হওয়ার পরে ওই যে একটা আক্ষেপ রয়েই যায় আমাদের, যে অনেক কিছু পেয়েও কিছু না পাওয়ার একটা আক্ষেপ, সেই আক্ষেপটা নিয়ে আমরা বেসিক্যালি ভিডিওটা করতে চলে আসলাম বা কন্টেন্টটা নিয়ে চলে আসলাম হোয়াট দ্য পিচে। আজকে আবারও ইয়েস প্রান্তর এবং অল স্পোর্ট এবিপি অর্থাৎ আহমেদ বিন পারভেজ আবারও যুক্ত হয়ে গেলাম এবং ম্যাচ শেষ হওয়ার আগেই যুক্ত হয়েছি। বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, সিরিজ নির্ধারণী ম্যাচ, বাট তার চাইতে বড় ব্যাপার হচ্ছে র্যাঙ্কিং অ্যান্ড অল দ্যাট মিলে এই ম্যাচটা অনেক তাৎপর্যপূর্ণ হয়ে গেছে। এবং এই ম্যাচটা জয় যতটা না বেশি সিরিজ জয়ের জন্য দরকার বাংলাদেশের, তার চাইতেও বেশি দরকার বাংলাদেশকে একটু মেন্টালি স্টেবল করতে, সামনে এগিয়ে দিতে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম র্যাঙ্কিংয়ের ওই হিসাব নিকাশটা মিলাতে। মানে হিসাব নিকাশ আমাদের কিছু ছাড়বেই না, কি মনে হয়? হিসাব নিকাশ, সমীকরণ, যদি কিন্তু এগুলো তো লাইফের পার্ট। অ্যাবসলিউটলি, মানে বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করি আমরা তার জন্য একদম মনে হচ্ছে লাইফের সাথে জড়িয়ে গেছে এইটা। বাট আজকের এই ডিসকাশনটা বেসিক্যালি এই ম্যাচটা ছাড়িয়েও যদি সামনে আরও যাই, আমরা দৃষ্টিকোণটাকে একটু বড় করি, সেখানে 2027 বিশ্বকাপ ক্যানভাসে আমরা একটু একটু করে আঁকাবুকি শুরু করেছি, কারণ ওইখানে কোয়ালিফিকেশনের একটা ব্যাপার আছে এবং এই সিরিজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে 27 বিশ্বকাপকে সামনে রেখে। বাট বাংলাদেশ দল সব কিছু মিলিয়ে ব্যবস্থাপনা বলি, টিম ম্যানেজমেন্টের কথা বলি বা টিম প্রিপারেশনের কথা বলি, কতটা এগিয়ে আছে, আমরা কি ক্যাপ্টেন্সিটা নিয়েও একটু স্টেবল পজিশনে আছি কি না, সেদিকটা নিয়ে চিন্তা করতে করতে মাথায় চলে আসলো 2027 বিশ্বকাপ যেহেতু হচ্ছে সাউথ আফ্রিকাতে 2003 সালের পরে প্রায় 2 যুগ। 2003 সালে কোথায় ছিলেন? 2003 সালে আমি আমার কলেজ লাইফ না স্কুল লাইফ পার করছি, একেবারে ক্লাস 10 এ। তখন ক্লাস 10 এ, আমি ক্লাস 8 এ তখন। সো বলা যায় যে 2 যুগ পার হয়ে গেছে। 2 যুগ পার হওয়ার পরে আবারও সেই সাউথ আফ্রিকার মাটিতে একটা ওয়ার্ল্ড কাপ, এবং সেই ওয়ার্ল্ড কাপটা 2 যুগ পর হলেও চিত্র কিন্তু বদলায়নি। আমরা সাউথ আফ্রিকার মাটিতে তখনও দেখেছিলাম যে বোলারদের একটা দাপট। সবগুলো ম্যাচই আমরা দেখতাম প্রায় লো স্কোরিং ম্যাচ হতো, কিংবা 220, 225, 30 এর চেয়ে বেশি হতো না, এক্সেপ্ট দ্য ফাইনাল, যেখানে অস্ট্রেলিয়া মানে সৌরভ গাঙ্গুলির হাতে তুলে দেওয়া একটা খাবার খেয়ে 360 করে ফেলেছিল, টার্গেট দিয়েছিল ভারতের সামনে, এবং সেই ম্যাচটা আলটিমেটলি ইন্ডিয়া চেস করতে গিয়েও 225-30-এর মধ্যে অল আউট হয়ে যায়। সো ওই অস্ট্রেলিয়ার পারফরমেন্স বাদ দিলে আমি যদি সাউথ আফ্রিকার মাটিতে কয়েকটা টপমোস্ট ভেন্যুর হিসাব নিকাশটা বলি, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে, যেটা ওয়ান্ডারার স্টেডিয়াম, সেখানে পেসাররা 571 উইকেট পেয়েছে, স্পিনাররা পেয়েছে 157টা উইকেট। আমি যদি কেপটাউনে যাই, নিউল্যান্ডস কেপটাউন, 495টা পেসারদের উইকেট, ওডিআইতে বলছি আমি, 125টা হচ্ছে স্পিনারদের। কিংসমিথ ডারবান, সেখানেও 463টা হচ্ছে পেসারদের উইকেট, 124টা স্পিনারদের। সেঞ্চুরিয়ান, সেখানে 577টা পেসারদের উইকেট এবং 173টা স্পিনারদের উইকেট। ইস্ট লন্ডনে 212টা পেসারদের, 69টা স্পিনারদের উইকেট। বুঝতেই পারছেন এই স্ট্যাটিস্টিক্সটা দিয়ে বা শুনে যে এরকম কন্ডিশনে পেসাররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং টপ 3টা স্টেডিয়ামেই কিন্তু 500+ বা 400+ উইকেটে পেসারদের। সুতরাং মানে চিত্রটা একদমই পরিচ্ছন্ন যে পেসাররা কতটা অ্যাডভান্টেজ পায় সাউথ আফ্রিকার এই প্রত্যেকটা গ্রাউন্ডে। সেখানে আমরা মিরপুরে যখন এরকম স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলছি, সবার মধ্যেই ঘুরে ফিরে সবসময় কোশ্চেনটা আসে যে কতটুকু প্রিপেয়ার্ড হলাম। ওইখানে কিন্তু আই থিঙ্ক পারভেজ সেই কোশ্চেনটা চলে আসে। আজকেও বাংলাদেশ অপরিবর্তিত স্কোয়াড নিয়ে নেমে, মানে একাদশ নিয়ে নেমেছে, শুধুমাত্র মুস্তাফিজ বাদে। মুস্তাফিজকেও অনেকে মানে হাফ স্পিনার ধরে, সেখানে মুস্তাফিজ ছাড়া আর কোনো পেসার নেই। এবং ঘরের মাটিতে আমরা ডিসকাস করছিলাম অফ টাইমে যে ঘরের মাটিতে আমাদের পরবর্তীর 5টা সিরিজের মধ্যে 3টা বা 4টা সিরিজই ঘরের মাটিতে, অর্থাৎ মিরপুরেই মোরলেস খেলা হওয়ার কথা। সো কতটুকু গেম টাইম পাচ্ছে আমাদের পেসাররা, যদি আমি পেসারদের পার্সপেক্টিভ থেকে বলি? না, আমার কাছে তো মনে হয় যে এই বিষয়টাও একটু আমার কাছে মনে হয় যে এই বিষয়টাও একটু অ্যালার্মিং কোন সেন্সে গেম টাইম পাওয়ার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং ওডিআই এমনিতেও কিন্তু টি20 এবং টেস্টের তুলনায় ওডিআই খেলার সংখ্যাই এমনি কমে যাচ্ছে, সিরিজের সংখ্যা কমে যাচ্ছে। 2027কে টার্গেট করে ডেফিনেটলি প্রত্যেকটা দলে চাইবে ওডিআই খেলার সংখ্যাটা বাড়াতে। তবে যেই এফটিপিটা আমাদের হাতে এই মুহূর্তে আছে সেই অনুযায়ী কিন্তু ঘরের মাটিতে অন্তত 3টা সিরিজ পাবো, বাইরের মাটিতে হয়তো 2টো সিরিজ পাবো। এই সিচুয়েশনটায়
আমার কাছে মনে হয় যে বোলাররা যদি এনাফ গেম টাইম না পান তাহলে একটা বিপদ, কিন্তু আবার এই ধরনের উইকেটে যদি গেম টাইম পান তাহলেও তো খুব একটা লাভ নেই। পয়েন্টটা কিন্তু Yes, সেখানেও of ভ্যালিড course, যে of course. যদি আমরা উইকেট তৈরি করি এরকম উইকেটের ধরনের ব্যাপারে নিশ্চয়ই প্রান্তরের প্রিভিয়াস ভিডিও থেকে আপনারা ভালো আইডিয়া পেয়ে গেছেন কী ধরনের উইকেটে খেলা হচ্ছে, র্যাঙ্ক টার্নার, স্পিন বান্ধব উইকেট। সো এই জায়গাতেও পেসাররা আসলে কতটুকু এফেক্টিভ হবেন জানি না। উল্টো তাদের যেই ভালো ফর্মটা আছে গত 3 বছর ধরে আমাদের পেসাররা আমাদেরকে যেভাবে টেস্ট ক্রিকেট, ওডিআই, টি20 সব ফর্মেটে যেভাবে তারাই গিয়ে এসে ম্যাচ জেতাচ্ছেন, সেই ব্যাপারটাও আস্তে আস্তে হারিয়ে যেতে পারে তারা যদি এই উইকেটে বল করেন। সুতরাং এই উইকেট বানিয়ে তাদেরকে পিক করলেও সমস্যা, আবার এই উইকেট যদি বানিয়ে শুধু স্পিনারদের খেলিয়ে তাদেরকে রেস্ট রাখি তাইলেও সমস্যা, তাইলেও তারা আন্ডার প্রিপেয়ার্ড হয়ে যাবেন। সো দুদিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এই যে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ সিরিজ, দিস শুড বি দ্য লাস্ট সিরিজ যেখানে পুরোপুরি স্পিন বান্ধব উইকেট তৈরি করা হচ্ছে একটা অপোনেন্টকে হারিয়ে দেওয়ার জন্য। এর পরবর্তী সময় থেকে যদি মিরপুরে খেলা ফেলা হয়, আই উইল বি ভেরি স্কেয়ার্ড। আমি চাইবো অন্তত বাংলাদেশে হোম সিরিজ হলেও সিলেট কিংবা চট্টগ্রাম অপশন আছে, সেখানে যেন খেলাগুলো রাখা হয়। অ্যাটলিস্ট পেসাররা সেখানে খানিকটা সুবিধা পাবেন, খানিকটা স্পোর্টিং উইকেট হবে। এই ধরনের র্যাঙ্ক টার্নার উইকেটে আমরা খেললে আমাদের প্রিপারেশন ডেফিনেটলি ভালো হবে না। আই ক্যান টেল ইউ দ্যাট আমাদের পেস বোলিং অ্যাবিলিটি এতই ভালো, উই আর ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি বলবো ইন হোয়াইট বল ক্রিকেট। সো ওই জায়গা থেকে আমরা আমাদের এই অ্যাডভান্টেজটা লুজ করতে দিতে পারি না। অ্যাবসলিউটলি। এবং মানে মিরপুরে এই কন্টেন্ট বানানোর সুবিধা একটাই যে আপনি খেলাটাও দেখতে পারেন, কন্টেন্টও বানাতে পারেন, কথাও বলতে পারেন। ইয়েস, খেলা চলছে যদিও, এবং সেই খেলার দিকে চোখ রাখতে হচ্ছে এই ভিডিওর পার্সপেক্টিভে। বিকজ আমরা বলছি বারবার যে ওই যে পেসারদের একটা গেম টাইম বা পেসারদের প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যেই সিনারিওতে পেসারদের পড়তে হয়, মানে এটা এমন না যে পেসাররাই ডমিনেট করবে, ওই পিছে কিন্তু আমি দেখেছি যে ব্যাটাররাও ডমিনেট করে। সো আপনি কোন ব্যাটারকে কোন পেসে বোলিংটা করবেন এবং কোন জোনে বোলিংটা করবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমরা আন্ডার প্রিপেয়ার্ড বলবো না বা হাফ প্রিপেয়ার্ড হয়ে যাওয়া কিন্তু এরকম বিশ্বকাপের মতো মঞ্চে ইটস ভেরি মাচ স্কেয়ারি, আপনি যেটা বললেন একটু আগে। সো ওই দিক থেকে বলতে হবে যে এই সামনের সিরিজগুলো আছে, আপনি চট্টগ্রাম সিলেটের কথা বললেন ডেফিনেটলি। সো বিসিবির মাইন্ড সেট আপ থেকে আমি যদি সেই সিরিজগুলো ওই মাঠেও আয়োজন করি, যেমন পাকিস্তানের সাথে আমাদের সিরিজ আছে, অস্ট্রেলিয়া আসার কথা ওডিআই সিরিজ খেলতে, ভারতের আসার কথা ওডিআই সিরিজ খেলতে। সো ওই সেট আপেও যদি আমরা যাই, উপমহাদেশের কন্ডিশনের কথা বিবেচনা করি, যেখানে ভারত বা পাকিস্তানে আমরা দেখি যে পেসার ডমিনেটিং পিচও আছে বা কন্ডিশনও আছে, প্রস্তুতি কতটা হতে পারে? বিকজ তখনও দেখা যাবে যে 2 পেসার 3 স্পিনার এরকমও হতে পারে। আবার 3 পেসার খেললে আমরা একদম খাঁটি পেসারকে না নামিয়ে হয়তো তানজিম সাকিব, যিনি কিনা অলরাউন্ডার হিসেবেই খেলে থাকেন, সাইফুদ্দিনের কথা আসে। সাইফুদ্দিন যেভাবে ওডিআই সেট আপে নেই অনেকদিন ধরে, মাত্র টি20 সেট আপে তিনি ব্যাক করেছেন। সো সাইফুদ্দিন থেকে শুরু করে এই যে বিটস অ্যান্ড পিসেস প্লেয়াররা, সাইফুদ্দিন বলি, তানজিম সাকিব বলি, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? আমার কাছে মনে হয় যে ওডিআই প্রিপারেশন তাদেরকে আসলে টি20 দিয়ে নিতে হবে। আপাতত মুহূর্তে বোথ দিস প্লেয়ার্স, তানজিম সাকিব যদিও ওডিআই স্কোয়াডে আছেন তারপরও সুযোগ পাননি, এবার তো উইকেটের ধরনটাই এমন, শুধু মুস্তাফিজ চান্স পাচ্ছেন। সো তানজিম সাকিব, সাইফুদ্দিন, তাদের যতটুকু ইন্টারন্যাশনাল গেম টাইমটা আমার কাছে মনে হয় টি20 দিয়ে খেলে আপাতত তাদের প্রস্তুত থাকতে হবে। আর ওডিআই সিরিজে ডেফিনেটলি ইট উইল অল ডিপেন্ড অন দ্য পিচ। আমার কাছে মনে হয় যে যদি পিচটা স্পোর্টিং হয় সেই ক্ষেত্রে দুজনের একজন এমনিতেই হয়তো সুযোগ পাবেন। আমার মনে হয় না যে বাংলাদেশ 3 জন পিওর পেসার নেবে যাদের মধ্যে কারোরই ব্যাটিং অ্যাবিলিটি নাই, কারণ তাতে করে আবার টিমের ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওদিক থেকে সাইফুদ্দিন আর তানজিম সাকিবের জন্য দারুণ একটা সুযোগ সামনে অপেক্ষা করছে। যদি বাংলাদেশ 3 পেসারে যায়, দুজনের একজনকে মোস্ট লাইকলি তারা পিক করবে, এবং সেটার জন্য তাদের মানসিকভাবে এখন থেকেই আই গেস প্রস্তুতি নিয়ে রাখা দরকার। ডাক পাননি এখনো, বাট নিয়ে রাখা দরকার। কামিং ব্যাক টু দিস ম্যাচ, বেসিক্যালি আমরা কথা বলছিলাম যে রান, মানে যেই পিচে রান বন্যা হয় বা রান করতে পারে ব্যাটাররা, সেই পিচেও আমাদের ব্যাটারদের প্রস্তুতিটা কতটা হয়েছে? বিকজ আমরা আজকেও দেখেছি, আমরা কম বক্সে ছিলাম বাংলাদেশ বেতারের, যে 31 থেকে 40 ওভার, এই 10 ওভারের স্প্যানে আমরা মাত্র 37-এর মতো রান বা 31-37 রান করতে পেরেছি, একটা উইকেট হারিয়ে। সো সেই ফেজটা বাদ দিলে 41 থেকে আবার 50, তারপরেও কিন্তু ওই 65 রানই এসেছে এরকম কন্ডিশনে, যখন আপনি ওপেনারদের কাছ থেকে ভালো একটা শুরু পেয়েছেন। সো আমরা কিন্তু বারবার ঘুরে ফিরে ওই পার্টিকুলার কিছু ব্যাটারের কাছ থেকে রান পাচ্ছি, এবং সেখানে আমাদের সেই মিডল অর্ডারের ওটা রয়ে যাচ্ছে, এবং ফিনিশিংয়েও সেই ওটা রয়ে যাচ্ছে যে কে ফিনিশ করবে। সো এই ক্ষেত্রে কি আমরা এখনও সেই ওল্ড স্কুলে থাকবো কিনা, যে আমরা আমাদের ওপেনারদের কাছ থেকেই রান যা পাওয়ার পাই, পরবর্তীতে কি হয় দেখা যাক? ওয়েল, ওইটা আমি আসলে এই ধরনের উইকেটে কোনোভাবে জাজ করতে চাই না। যেমনটা আমরা 207, 213 রানও আমি জাজ করছি না, কারণ আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিং ইউনিট এর থেকে বেটার করার যোগ্যতা তাদের আছে। এবং আজকেও যে 296 করে ফেলেছে, এত ভালো প্রতি ম্যাচে করে ফেলার যোগ্যতা আমার কাছে মনে হয় তাদের নেই। সো ওই বিষয়টাই একটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে, যে 3টা ম্যাচেই আমি বলবো যে রানগুলো অ্যানোমালি হয়ে গেছে। প্রথম 2টো ম্যাচে
যা করার কথা তার থেকে কম হয়েছে। এই ম্যাচে আমি মনে করি যা করার কথা তার থেকে 30-40 রান বেশি হয়ে গেছে। সো এই উইকেটে আই স্টিল কান্ট জাজ দ্য টিম। কনসিস্টেন্টলি একটা স্পোর্টিং উইকেটে যদি আরও 2টা সিরিজ আমরা বাংলাদেশ টিমটাকে দেখতে পাই, ওডিআই ফর্মেটে তারা কেমন খেলছে, তখন একটা ধারণা পাবো। ইভেন আবুধাবির যে 3টা ম্যাচ, ওটাও কিন্তু আমি আসলে অ্যানোমালিতেই ফেলবো, বিকজ ইট ওয়াজ স্লো, ইট ওয়াজ লো, দ্য আউটফিল্ডস ওয়ার টু বিগ। সাউথ আফ্রিকা কিন্তু এই ধরনের এনভায়রনমেন্ট আমরা পাবো না। উই উইল গেট দ্য বল কামিং অন টু দ্য ব্যাট কোয়াইট নাইসলি, বাউন্সটা প্রপার থাকবে। সো ওই ধরনের এনভায়রনমেন্টে আসলে খেললে বাংলাদেশ কতটুকু করতে পারে এই লাইন আপটাই। ফর এক্সাম্পল, কারণ তাওহিদ হৃদয় ইজ আ স্ট্রোক প্লেয়ার, তিনি কিন্তু আসলে ভালো বাউন্সের উইকেটে হয়তো ভালোই করবেন। আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি হি স্কোর দ্য হাইয়েস্ট রানস, হি স্কোর দ্য 100। সো ওরকম অ্যাবিলিটি আছে, জাকির আলী অনেকদের আছে, সোহানদেরও মেবি আছে। সো আমাদের জাস্ট দেখতে হবে যে কোন সিচুয়েশনে আমরা অ্যাডাপ্ট করতে পারি। এই টিমটাকে আপাতত যদি ধরে রাখি, আই থিঙ্ক যে বেটার উইকেটে খেলা না শুরু করা পর্যন্ত আমাদের জাজ করাটাও খুব টাফ হয়ে যাচ্ছে যে এরা কি আসলে পারবে কি পারবে না। ওয়েল ডেফিনেটলি, বাট আমি মনে করি যে এই যে আমরা স্পিন ফেস্ট নিয়ে কথা বলছি, এত স্পিনার, আই থিঙ্ক এখান থেকেও পজিটিভিটি একটা জায়গা আছে। সেই পজিটিভিটি বলতে বলতে একটা উইকেটও পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। সো এইটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটিও পারভেজ, বিকজ আমরা এত স্পিনার নিয়ে খেলছি। ফার্স্ট অফ অল আমাদের পিক করাটা ইজি হবে যে কাকে আমি নিব কাকে নেব না। অবশ্যই মধুর সমস্যা হবে যে কাকে বাদ দিয়ে বা রেখে যাবো ডেফিনেটলি। সো এই কারণেই কি আজকে আমরা দেখলাম যে নাসুমকে একটু তড়িঘড়ি করে আপ অফ দ্য অর্ডারে পাঠিয়ে দেওয়া হলো সোহানের আগে। না, এখানে মেন্টালিটি থেকে নাসুমকেও রেডি করা হচ্ছে কিনা মনে হয় না। এটা পুরোপুরি হচ্ছে আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন মিলানোর জন্য, এছাড়া আর কোনো রিজন নাই। ফর এক্সাম্পল, সাইফ আউট হয়েছিলেন ওপেনিং পার্টনারশিপে আগে, এই কারণে 3 নম্বরে তাওহিদ হৃদয় নেমেছেন। যদি সৌম্য আউট হতেন, আই ক্যান গ্যারান্টি ইউ নাজমুল শান্ত নামতেন। সো ইটস অনলি অ্যাবাউট ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, যেটা আমরা গত ম্যাচে সুপার ওভারের সময় উই স দ্যাট। সো এটা আসলে আমার কাছে লাগে ফর এক্সাম্পল খুব সেকেলে একটা আইডিয়া, খুব সেকেলে একটা থিঙ্কিং। এটা থেকে আরেকটু প্রোগ্রেসিভ জায়গায় আমাদের আসলে যাওয়া প্রয়োজন। বাট হ্যাভিং সামওয়ান লাইক নাসুম, যাকে আমরা আসলে একটু উপরে পাঠাতে পারি, তার যদি ব্যাটিং এবিলিটি ওই জায়গায় থাকে, আমাদের জন্য তো সুবিধাই। যত নাম্বার অফ বোলার্স যারা বেটার ব্যাট করতে পারবে, তত আমাদের টিমের ব্যালেন্স তৈরি করাটা ইজিয়ার হবে। সো go on, because develop we have yourself. seen Rishad, we have seen Nasum, Tanvir, Miraj করছেন also, সবাই ইমপ্রুভ করছেন। এবং 4 জন স্পিনার নিয়ে যে আমরা খেলছি, এমন না যে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিনারও লাগবে না। স্পিনার যখন লাগবে আমাদের কিছু পার্টিকুলার পিচে বা পার্টিকুলার গ্রাউন্ডে, তখনও কিন্তু স্পিনটা আমাদের জন্য কার্যকরী হতে পারে। সো ওই ক্ষেত্রে বিবেচনা করলে হয়তো আমরা এদেরকেও একটা গেম টাইম দিতে পারি বা ওই ধরনের অ্যাটমসফিয়ার দিতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পারভেজ যে আমরা যদি 3টা ওডিআইয়ের মধ্যে 2টো যদি চট্টগ্রামে দেই, একটা মিরপুরে দেই, তখন কিন্তু এই মিক্স ম্যাচটা আরও বেশি ভালো মতো হবে এবং প্রিপেয়ারনেসের জায়গাটা আরও বেশি ভালো মতো তৈরি হতে পারে। সো এই ম্যাচ নিয়ে কথা বলছিলাম, এই ম্যাচে কি হতে পারে সেই রেজাল্টটা ডিপেন্ড করছে বেসিক্যালি ক্যাপ্টেন মিরাজ কতটা ভালো মতো এই সিচুয়েশন হ্যান্ডেল করেন। কোন সিচুয়েশনে কথা বলছি, এই যে আমরা আমাদের ওপেনারদের কাছ থেকে 176 রানের একটা স্টার্ট পেলাম, তারপরে আবার একটু ধস, তারপরে 300 ছুঁই একটা রান পেলাম। এই রানটাকে ডিফেন্ড করাও কিন্তু মনস্তাত্ত্বিকভাবে একটা সেট আপের জায়গায়, যে আমি আমার কোন বোলারকে কোন ব্যাটারের অ্যাগেনস্টে খেলাবো, কিভাবে ফিল্ডিং সেট করব। সো হাউ ডু ইউ রেট অ্যাকচুয়ালি ক্যাপ্টেন মিরাজ টিল নাও, বিকজ অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটাকে ট্র্যাক করাটা, বিকজ লাস্ট 4টা সিরিজ আমরা হেরেছি ওডিআই সিরিজ। ওডিআই বিশ্বকাপে মিরাজ ক্যাপ্টেন্সি করবেন, ততদিন পর্যন্ত থাকবেন কিনা সেটা একটা বিষয়। আমরা আমাদের ফেলো কমেন্টেটর সাজ্জাদ উদাসের ভিডিওতেও দেখেছি ক্যাপ্টেন্সির উপর তিনি খুবই নারাজ, আমরা সবাই মোটামুটি নারাজ। সো পারভেজকে আমি যদি এক্সক্লুসিভলি জিজ্ঞেস করি, হাউ ডু ইউ রেট ক্যাপ্টেন মিরাজ অ্যাট লিস্ট এই পর্যন্ত? I don't rate him well, to be honest. আমার রেটিং এ খুব So do you see removing him as a captain? I think he needs a break. মানে তার একটা ব্রেকই প্রয়োজন। এবং রিমুভ অ্যাজ এ ক্যাপ্টেন বলতে এখন জিনিসটা হচ্ছে যে স্কোয়াডের মধ্যে ইউ অলসো নিড টু লুক অ্যান্ড চেক যে কে অ্যাভেলেবল আছে টু টেক আপ দ্য ক্যাপ্টেন্সি। কারণ শুধু একজনকে আমরা বাদ দেওয়ার পরে ইফ উই গিভ ইট টু সামওয়ান যে আবার নিতে ইচ্ছুক না বা যে আসলে সেও কেপেবল না, আরও ইনএক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আরও বড় বিপদে পড়বো। সো অ্যাট দ্য মোমেন্ট আমার কাছে যেটা মনে হয়, আই ডোন্ট রেট হিম দ্যাট মাচ হাইলি অ্যাজ এ ক্যাপ্টেন টু বি অনেস্ট, বাট আই রিয়েলি হোপ যে সে খুব কুইক একজন লার্নার হয়ে যাক। আজকের সিরিজটা যদি আমরা জিতি, ইট শুড নট পেপার ওভার দ্য ক্র্যাকস। আমাদের টিমের মধ্যে ক্র্যাকস আছে, আমাদের ডিসিশন মেকিংয়ে ক্র্যাকস আছে, অ্যান্ড এটা শুধু ক্যাপ্টেন্সি রিলেটেড না, আই থিঙ্ক ইটস রিগার্ডিং দ্য এন্টায়ার ম্যানেজমেন্ট। কারা আছেন, কোচিং স্টাফে কারা আছেন, সেখানেও হয়তো কিছু রদবদল আসবে। হয়তো কিছু ওডিআই এক্সপার্টসদেরকে আমরা আসলে আমাদের টিম ম্যানেজমেন্টে বা কোচিং স্টাফের সাথে যুক্ত করা আমাদের দরকার। একটা ওডিআই স্পেশালাইজেশন আমাদের আনা দরকার। আমরা টি20ও ভালো খেলছি, আই উড সে টেস্টেও উই আর মোরালেস সেট। এই ওডিআইটাতেই একটা বড় ভয়েড রয়েছে, যেখানে আসলে কারেন্ট সেট অফ কোচেস তারা কিন্তু স্ট্রাগলই করছেন, ইনক্লুডিং দ্য প্লেয়ার্স, ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন। সো ওদিক থেকেও যদি কোনো চেঞ্জ আসে, তার পরবর্তীতেও যদি দেখা যায় মিরাজ ইজ ইমপ্রুভিং অ্যাজ এ ক্যাপ্টেন, হি ইজ আ ফাস্ট লার্নার, তাইলেও আমার কোনো আপত্তি নাই। বাট অ্যাট দ্য মোমেন্ট শুধুমাত্র রেজাল্টসই তাকে বাঁচাতে পারে। হি শুড কিপ অন উইনিং, নাইলে হচ্ছে তার উপর ট্রাস্ট থাকবে না।
ওই যে আমরা বলছিলাম যে ফেক কনফিডেন্স, বাট ফেক কনফিডেন্সটাও সাধারণত কোনো সময় দেখা যায় যে একটু হলেও কনফিডেন্স বুস্ট আপ করে একটা দলের মধ্যে বা একটা ক্যাপ্টেনের মধ্যে, যে জিনিসটা মিরাজের খুব বেশি এখন করে প্রয়োজন। একটু সমর্থন প্রয়োজন, একটু ব্রেক, যেটা এবিপি বললেন যে একটু ব্রেক হয়তো দিতে পারি তাকে, খণ্ডকালীন ক্যাপ্টেন্সি দিয়েও করা যায় কিনা, বা একটু ঘুরে ফিরে ক্যাপ্টেন্সি করা যায় কিনা। আপনারা কি বোধ করছেন বা আপনারা কি ফিল করছেন ডেফিনেটলি ক্যাপ্টেন মিরাজকে নিয়ে? অ্যান্ড এই যে আমরা স্পিন ফেস্ট দেখতে পাচ্ছি সবসময় আমাদের ওডিআইতে, সো এই স্পিন ফেস্ট থেকে বের হয়েও পেসারদেরও গেম টাইম দেওয়ার জন্য ঢাকার বাইরেও খেলা দেওয়া যায় কিনা সব কিছু জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে। আপাতত চলে যাচ্ছি আমরা ম্যাচে আরেকটু গভীর থেকে দেখতে এবং কমেন্ট্রি নিয়ে।